এদোতিচা ধা, এদোতিচা পা ধা, এদোতিচা পাছে ধা, দিদি না দিদি না দিদি, দিনা তিনা দিদি না ধা। তো এই মজা যে পেলো ওটা একটা, হ্যাঁ, কি যে একটা ইন্টারেস্টিং। প্রত্যেকটা ধায়ে একটা হকি স্টিকের stick ওটা ওটা বলটা একটা যাচ্ছে, বলটা স্ট্রাইক করা। স্ট্রাইকটা হচ্ছে। আর প্রথম টাইম ক্যামেরা ফেস করছি। হুম অনিল শর্মাজি বোধহয় ওটা হুম, ডিরেক্টর ডিরেক্টর ছিলেন। হুম আর ওই সিনে তখন আমিষা প্যাটেলও রয়েছে। ছিলেন, হ্যাঁ অমরিশ পুরীজিও ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। 15 days রিহার্সাল হয়েছে রিহার্সাল হয়েছে উইথ আচ্ছা। মাধুরীজি। উনিও নাচটা ভীষণ ভালোবাসেন। ভালোবাসতেন, মহারাজের কাছে কি শিখিয়েছেন। graceful। হ্যাঁ, ভেরি গ্রেসফুল। এই যে আব্দুল কালামজির ওখানে ডিনার করার, আই স্টিল রিমেম্বার যে উনি আমাকে ডিনারের প্লেটটা হাতে করে দিয়েছিলেন। উফ, এই যে একটা কি, মানে উনিও ভীষণ যে কোনো ভালো মানুষ। মন চায় আড্ডায় এসে আজ তোমার মন কি চাইছে? ওয়েলকাম টু মন চায় আড্ডা, সঙ্গে আমি সুস্মিতা। আর আমাদের সঙ্গে আজ আড্ডায় যিনি রয়েছেন, তিনি ইকোনমিক্সের ছাত্রী হয়েও তার বিচরণ কত্থক নৃত্যের তালে তালে। তিনি তার জীবনে গুরু হিসেবে পেয়েছেন কিংবদন্তি বিরজু মহারাজজিকে। তিনি পারফর্ম করেছেন রাষ্ট্রপতি ভবনে তৎকালীন রাষ্ট্রপতি মাননীয় এপিজে আব্দুল কালামজির সামনে। তিনি কাজ করেছেন বলিউডের সুপারহিট মুভি দেবদাস এবং গদর এক প্রেম কথা ছবিতে। তিনি পেয়েছেন বহু সম্মান। আজ মন চায় আড্ডায় আমরা কথা বলবো তার সাথে, জানবো তার জীবনের গল্প। তাহলে চলুন আলাপ করি আমাদের আজকের স্পেশাল গেস্ট, বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী বিদুষী পল্লবী দের সঙ্গে। দিদি, ওয়েলকাম টু মন চায় আড্ডা। থ্যাংক ইউ, নমস্কার। খুব ভালো লাগছে তোমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আর এই যে তোমার সঙ্গে কথা বলতে এসেছি, তুমি বলছি তোমাকে, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমার সঙ্গে কথা বলতে এসে আমাদের তো অনেক গল্প শোনার, কারণ এত অভিজ্ঞতা তোমার, তোমার এতগুলো অ্যাচিভমেন্ট, সেগুলো তো আমাদের অবশ্যই শুনতে একটুখানি। হবে। তাহলে শুরুটা আমরা একদম শুরু থেকে করি। নিশ্চয়ই। এই যে তোমার জীবনে তো নাচটা একদম জুড়ে রয়েছে, সেই নাচের প্রতি ভালোবাসাটা কবে থেকে শুরু? যখন আমার 2.5 বছর বয়স ছিল, তখন আমার দিদি ভাই নাচের ক্লাসে যখন নাচ করতো, তখন মা বলে যে আহ, আমি নাকি পেছনের দিকে, তখন যেখানে গার্জেনরা বসে থাকে, সেখানে দিদিভাইদের সমস্ত নাচগুলো আমি নাচতাম। 2.5 বছর বয়স আমার, এখন কিছুই ওটা মনে নেই, কিন্তু এই কথাটা মা আজও বলে। আর মাস্টারমশাইরা বলতেন, দেখো একটা সিনেমা চলে যাচ্ছে হুম পেছনে। তো এটাই নিশ্চয়ই ভালোবাসাটা ছিল। হ্যাঁ, কিন্তু আমার ফর্মাল যেই নাচ শেখাটা, সেটা সেটা কিভাবে শুরু হলো? সেটা আমার 4 বছর বয়স থেকেই শুরু হলো। আমার প্রথম গুরু শ্রীমতী কানন সেন, দিদির কাছে। আমি 4 বছর যখন বয়স, তখনই দিদির কাছে আমার শেখা। খুব ভালো গুরু উনি, ভীষণ ভালোভাবে আমায় শিখিয়েছেন এবং সবাইকেই উনি অতটাই মন প্রাণ দিয়ে শেখান। আমার বাড়িটা ছিল কিন্তু হিনমটরে, আর নাচের ক্লাসটা ছিল উল্টোডাঙায়, মানে তুমি আসতে গৌরীবাগ। এতটা? হ্যাঁ, এবং বেশ অনেক দিনের আগের কথা বলছি, ট্রেনে করে বাসে করেই যেতাম। আর তুমি আমার, তখন একদম ছোট্ট। হ্যাঁ, ছোট। হ্যাঁ, আর মাই নিয়ে আসতো। একটা সুবিধে ছিল, আমার মামার বাড়িটা ওখানেই মানিকতলায় ছিল। তো সকালে ক্লাস করে মামার বাড়িতে একটা চলে যাওয়া হতো দুপুরের দিকে। তো এইভাবে এই জার্নিটা শুরু। দিদির কাছে ভীষণ ভালোভাবে শিখেছি। নাচের প্রতি যেই ভালোবাসাটা, সেটা বোধহয় দিদির জন্যেই হয়েছে। এত ভালো ওনার ট্রেনিং ছিল, মানে আই ইউজ টু লুক ফরওয়ার্ড ফর দ্য সানডে ক্লাস। সপ্তাহে একদিনই যেতাম, কিন্তু অনেকক্ষণের জন্য, মানে অনেকটা সময় ধরে তোমাদের প্র্যাকটিস অনেকটা চলতো। প্র্যাকটিস চলতো। আর দিদির মেয়ে ছিল ঝুম, আমার মানে বন্ধুই, আমাদের কাছাকাছি বয়স, আমার থেকে 1.5 বছর ছোট। আমাদের মধ্যে ভীষণ মানে বন্ধুত্ব। বন্ধুত্ব ছিল। হ্যাঁ,
আমার ডাকনাম ঝুমঝুম, ওর নাম ঝুম ছিল। তো আমাদের সত্যিই খুব বন্ধুত্ব ছিল, খেলাধুলো, নাচ গান সবটাই একসাথে। হতো। হ্যাঁ, এই। আচ্ছা, এই কত্থকই যে তুমি শিখবে, হুম। এটা তো তুমি তখন বুঝতে পারোনি। না, হ্যাঁ, না। ওটা বাড়ি থেকেই মা ওটা ঠিক বাড়ির করলেন। থেকে, হ্যাঁ, মা ওই হুম, কথকের জন্যই নিয়ে গেছে। হুম, হুম। হ্যাঁ, তো সেগুলো আমার কোনো চয়েসের ছিল না। আর হ্যাঁ, তারপর তুমি ভালোবেসে ফেলেছো হ্যাঁ। তার সঙ্গে। এবার হ্যাঁ। দিদি কথকও জানতেন, ভরতনাট্যমও জানতেন। দিদি হুম, চেষ্টাও করেছিলেন। একটা দুটো ক্লাস আমি ভরতনাট্যমেরও করেছি দিদির কাছেই। হুম, হুম, কিন্তু ভরতনাট্যমটা আমার হয়নি। হুম। মানে সেই ভরতনাট্যমে যে বসার যে পশ্চাৎ, স্টাইল, হুম, সে যখনই ওরকম আমি সোজা হয়ে যেতাম। হুম, তো কথক ওয়াজ মানে মাই লাইকিং, মাই লাভ। আমি কোনোদিন চেষ্টাও করিনি অন্য কোনো ডান্স ফর্ম করার। হুম। কথকটাই আমার ভালো লাগে। এবং কিন্তু রবীন্দ্রসঙ্গীতটাও আমার ভালো লাগে। ভালো। কিন্তু আমি এখন যেটা কথকে, সেটাও একটা কথকের ট্রিটমেন্ট দিই। হ্যাঁ, আচ্ছা। এই। তুমি কত্থকটা কতদিন তুমি শিখেছিলে ওনার কাছে? আমি উনার কাছে তো আমি 98 অবধি যাই দিদির কাছে। হুম। হ্যাঁ, ফ্রম মাই এজ অফ 4। অলমোস্ট বোধহয় তখন 18-19 বছর আমি দিদির কাছে করেছি। মানে হ্যাঁ, তোমার কলেজ অবধি প্রায়? হ্যাঁ, গ্র্যাজুয়েশন টাইম অবধি আমি করেছি দিদির কাছে। হ্যাঁ, তো অনেক দিনের প্রচুর শেখা দিদির কাছে, কম্পিটিশনস, পারফর্ম করা? হ্যাঁ, কম্পিটিশন, পারফর্ম, প্রত্যেক একটা অ্যানুয়াল শো তো হতোই হতোই। আমাদের। তো খুবই অনেক কম্পিটিশনও করেছি, পারফরমেন্স করেছি। দিদি সব নেহেরু ট্যালেন্ট সার্চ হুম, কন্টেস্টে হুম। ফার্স্ট হয়েছি। রাজ্য সঙ্গীত একাডেমিতেও, ওখানেও থার্ড পজিশন ছিল। একটা অল ইন্ডিয়া ডোভালেন কনফারেন্সের একটা কম্পিটিশন হয় ওদের, ওটাতেও আমি থার্ড স্ট্যান্ড করেছিলাম। তো খুব বেশি দিতাম না, কিন্তু যেগুলো দিদি দেওয়াতেন, যেগুলো পুরো হুম। মা, মা বাবা ভরসা করে দিদির দিয়েছিল কাছে। দিদির কাছে, হ্যাঁ, কোনো তাতে কোনো কোয়েশ্চেন নেই, কিছু নেই। আর দিদিও ভালো করে খুব শেখাতেন। হুম। পুরো সেইভাবেই চলে গেছে। সেইভাবেই চলে গেছে। এবং পরে দিদি, যেটা আমার, মানে আই এম সো গ্রেটফুল টু হার, যে যখন আমার ক্লাস 6 থেকে 7-এ যাব কি হুম। 6th-এ, সেটা আমার অতটা মনে নেই, তখন মহারাজজির কাছে। এটাই আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ, তোমার সেই শুরুটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, কিভাবে যোগাযোগটা হ্যাঁ। হয়েছিল? পদাতিক ডান্স ইনস্টিটিউশন, সেখানে দিদি বোধহয় একবার গেছিলেন। ওখানে মহারাজজিকে দেখেছিলেন, কি আরো কোথায় কি পরিচয় হয়েছিল ওইটার অত ডিটেল আমি জানি না। কিন্তু যখন আমি ক্লাস 6 থেকে 7-এ যাব, তখন দিদি মহারাজজির একটা ওয়ার্কশপ দিদি করান, হুম, মানে হুম, ওটা পার্সোনাল ওয়ার্কশপ, এটা কোনো হুম, জেনারেল ওয়ার্কশপ ছিল না। ওটা মানে দিদি অর্গানাইজ করেছিলেন, এবং আমাদের নাচের স্কুলের যারা, আমরা কিছু, দিদি ফিল করেছিলেন যারা এলিজিবল টু হুম। ডু ইন ফ্রন্ট অফ মহারাজজি, তাদেরকে দিদি বলেছিলেন। তখন আমার দিদি ভাইও করেছিল ওই হ্যাঁ, ওয়ার্কশপ, ওইগুলো। তো ওইখান থেকে মহারাজজিকে প্রথম দেখলাম। কাছ থেকে। কাছ থেকে মহারাজজিকে দেখা, শাশ্বতীদিকে দেখা। এবং খুব সেই মানে ওয়ার্কশপ, মানে কর্মশালা, যেটা সারা দিনের জন্য, হুম, সকাল থেকে সন্ধে সন্ধে অবধি। হ্যাঁ, পর্যন্ত। কারণ দিদি ওটা করেছিলেন যে ওয়ার্কশপটা বোধহয় 5-7 দিনের ছিল, তারপরে প্রোগ্রাম হুম, ওইটা, যা মানে যা শেখাবেন মহারাজজি সে সেটাই আমরা পারফর্ম করবে। পারফর্ম করবো, একটা প্রেজেন্টেশন। হুম, হ্যাঁ, তো এইভাবে প্রত্যেক বছর না করলেও 1 বছর অন্তর দিদি করতেন। আমরা দিল্লিতেও যেতাম, কথক কেন্দ্রতে দিদিই নিয়ে যেতেন, যাতে মহারাজজির কাছে আরো বেশি করে শিখতে শিখতে পারি। পারো। হ্যাঁ, তারপরে এরই মধ্যে একবার রাজ্য সঙ্গীত একাডেমিও মহারাজজির ওয়ার্কশপ করায়, অরবিন্দ আশ্রমেও ওয়ার্কশপ হয়েছিল আর একবার। তো যেখানেই যেখানেই এই নয় যে শুধু ওইটুকুনি শিখতে পাচ্ছি, যখন মহারাজজি এখানে প্রোগ্রামে আসতেন হুম, কলকাতায়, তখনও উনি দিদির বাড়িতে আসতেন। ওই মহারাজি ভীষণ অ্যাকচুয়ালি, মানে যারা ছোট তাদের খুব স্নেহ স্নেহ করতেন। করতে। আচ্ছা। তো উনি চলে আসতেন দিদির এখানে। আর যখন হঠাৎ
ক্লাসে গেছি, দেখি মহারাজজি আছেন। মহারাজজি তখন একটু শিখিয়েও দিলেন, মানে একদিনেরই শেখা, কিন্তু সে তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো এইভাবে মহারাজজিকে অনেক পেয়েছি। অনেক কাছ থেকে পাওয়া, হ্যাঁ, তার কাছ থেকে শেখা, শেখা। সত্যি এটা হ্যাঁ, ইট ওয়াজ মানে বড় একটা পাওনা। ব্লেসিং। পদাতিক ডান্স সেন্টার আবার 97 থেকে ওরা আবার ওয়ার্কশপটা শুরু শুরু করে। করলো। তারপর থেকে ইট ইজ গোয়িং অন অ্যান্ড অন, মানে তখন থেকে মহারাজজি বোধহয় 2019 অব্দি, আনটিল কোভিড, হুম হুম 2019 অব্দি মহারাজজি পদাতিকের ওয়ার্কশপে এসছেন। এসেছে। প্রত্যেক বছর ওই ওয়ার্কশপটা হতো, এখনো হয়। 2019 অব্দি মহারাজজি নিজে এসছিলেন। আসতে। হুম। তারপর 2021 কোভিডের জন্য উনি আসতে পারেননি এখানে। আর 22-তে তো উনি, হুম। মানে এটা আমাদের খুবই একটা দুঃখ, আমাদের হুম। যারা উই আর অল কথক লাভার্স, আর যারা আমরা মহারাজজির ঘরে করে আসি, তো এটা আমাদের একটা বিশাল অ্যাবসেন্স। তুমি তো দিল্লিতে গিয়েও থেকেছো, ওখানে গিয়েও হ্যাঁ, তুমি শিখেছো, হ্যাঁ, কালাশ্রমে তুমি ছিলে। হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা যদি একটু বলো। হ্যাঁ। এবার এখানে তো পড়াশুনোটা ছিল, হুম হুম মানে 10th 12th গ্রাজুয়েশন হ্যাঁ, তুমি মাস্টার্স ব্যালেন্স করতে কি করে? করতাম। এটাই মানে করতাম ব্যালেন্স। পড়াশোনাটা মন দিয়েই করেছি আমি। স্কুলিং অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে করেছি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি ফর মানে গ্র্যাজুয়েশন। তারপর মাস্টার্সটা আমি রবীন্দ্র ভারতী থেকে করি। তারপর আবার বিএডে আবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে মানে ব্যাক করলাম। এই, নাচের পাশাপাশি পড়াশুনো সবকিছু একসঙ্গে, হ্যাঁ, সত্যি ভীষণ। হ্যাঁ, পড়াটা ভালো করেই করতাম। আই ওয়াজ মোটামুটি একটু ভালো স্টুডেন্টই তুমি ছিলাম। খুব ভালো রেজাল্ট করেছিলে। হ্যাঁ, হ্যাঁ। মানে পার্ট 2 তে মানে এতে গিয়ে মানে ফার্স্ট ফার্স্ট, এসছিলাম তুমি ইকোনমিক্সে। ফার্স্ট এসেছিলে, হ্যাঁ। হ্যাঁ, এইটাই। তখন 74% ছিল নম্বরটা মাস্টার্সে। সেই সময় হ্যাঁ, আহ, হ্যাঁ, সত্যি। ডেফিনেটলি। তো এই পড়াশোনাটা মন দিয়েই করতাম, কারণ ভালোবাসতাম, এবং এদিকটাও ছিল যে কিছু করব, আহ, এটা। কিন্তু মনটাও নাচে, নাচটা ভীষণ ভালোবাসতাম। মানে মনটা এখানেই পড়ে থাকতো। মনটা এদিকে থাকতো। হুম এরকম যে আমার মনে আছে আমার ক্লাস 12-এর রেজাল্টটা বেরিয়েছিল, আমি কোথাও ফর্মই মানে পিক আপ করিনি, কারণ দিদির ওখানে মহারাজির ওয়ার্কশপ চলছে, এবং মহারাজি ভীষণ সুন্দর একটা নবরাস, 10 অবতার এগুলো শেখাচ্ছিলেন, হুম প্রোগ্রামে হবে। আমি তো কোথাও মিস করবে না নড়ছিলাম তুমি না, এটা। কোনোভাবেই আমি মিস করতে করবে পারবো না। না, ওগুলো আমার মনে হতো একটা বিশাল, মানে আমার লস হয়ে যাচ্ছে। হুম তো কোথাওই ফর্ম নিতে যাইনি, সেটা আমার মা মাসিরাই করেছে। যথারীতি ফর্মগুলো পাইনি, কারণ ক্যান্ডিডেটকে যেতে হবে। আচ্ছা। একটা জায়গা থেকেই আমি ফর্ম নিতে পেরেছিলাম, সিটি কলেজ থেকে। তো সেখান থেকেই মানে ওই একটা জায়গায় ফর্ম দেওয়া, আর সেখানেই ইকোনমিক্স অ্যাডমিশন। সেখানেই অ্যাডমিশন হয়ে গেছিল। হুম তো এইভাবেই সব চলেছে, ব্যালেন্স করেছি। মাস্টার্স যখন করছি তখন আহ, মানে ওটা আমার একটা বিশাল সুযোগ। মহারাজি আমায় ফার্স্ট টাইম তখন বিদেশের জন্য আমায় বললেন। হুম হ্যাঁ, তো আমি তখন মানে মানে একাই ডান্সার ফ্রম কলকাতা যে আমি যেতে যেতে পেরেছি, এটা পেরেছিলে। একটা আমার মানে কোথায় গেলে? চায়না। ও, ওটা একটা আইসিসিআর এর টোর ছিল ট্যুর ছিল। হুম মহারাজজির নামে, হুম অ্যান্ড ট্রু। হুম তো ওই সুযোগটা আমায় উনি, তুমি ট্রুপ ওদের হ্যাঁ, হয়ে তুমি হ্যাঁ, গেলে। আমি যেতে হুম পেরেছি চায়নার কিছু হুম কিছু জায়গায়, গুয়াংজো, সাংহাই, বেজিং। হুম ওটাও একটা এশিয়া আর্টস ফেস্টিভ্যাল ছিল আচ্ছা। তখন। ওটা 99-2000 ওই পিরিয়ডটা, হুম 99-এর ডিসেম্বর, 2000 জানুয়ারি, ওই পিরিয়ডটায় চায়না, তারপর মালয়েশিয়া, মায়ানমার, হুম এই 3টে জায়গা হুম ছিল। গিয়েছিলে, হ্যাঁ, পারফর্ম করেছো হ্যাঁ, ওখানে। হ্যাঁ, হ্যাঁ। কেমন এইগুলো সব ওখানকার অডিয়েন্স ভীষণ, ওখানে কিরকম তো ছিল? উম, মানে দে লাভ ইন্ডিয়ান হুম আর্ট, মানে এভরিওয়ান লাইকড ইট। ওরা, দে আর গ্রেট কনিশিয়াস, আর দে জাস্ট লাভ ইন্ডিয়ান আর্ট। অ্যান্ড মানে মহারাজজি তো এমন হয় করতেন জিনিসগুলো, অলওয়েজ মানে ওনার পারফরমেন্স, এভরিথিং ইট রিচেস টু দ্য মাসেস, মাস। যাতে সবাই বুঝতে পারে হুম সেইভাবে জিনিসগুলো করা। মানে উনি সবসময় ওইগুলো
মানে করতেন এই জিনিস, যেরকম ওনার একটা খুবই সুন্দর, যেটা রিদম কে কিভাবে টু লে পার্সন যায়। হুম বোলবাণীটা টোটালি কথক রিদম হুম সমস্ত, মানে টেকনিক্যালিটিতে সবটাই আছে, কিন্তু আহ, যেরকম আ গেম অফ হকি, হুম এশিয়ান গেমস চলছে তখন আ গেম অফ হকি উনি করালেন, হ্যাঁ বা থ্রো অ্যান্ড ক্যাচ অফ আ বল, হ্যাঁ এইসব, মানে মেকিং ইট ইন্টারেস্টিং। হ্যাঁ, তারপরে এইসব এইসব ছোট ছোট জিনিস, পাখির তিহাই, তো হি ইউজ টু, মানে মানে নেচারকে কিভাবে রিদমের মধ্যে মাধ্যমে নিয়ে আসা যায়। নিয়ে আসা যায়, মানে আমরাও এগুলোকে মানে ওনার থেকেই শিখে এগুলো আমরাও ফর যখন লেকচার ডেমনস্ট্রেশনে করি, যখন উই গো টু, আমি একটু স্পিক মেকের কাজ করি, ওদের সঙ্গে একটু প্যানেল রাখছি, সো আই গো টু স্কুল কলেজেস ইউনিভার্সিটিজ টু টিচ অ্যান্ড ডেমনস্ট্রেট ইন্ডিয়ান হুম ক্লাসিক্যাল ডান্স। তো সেখানেও এগুলো করে সবাই আমি দেখেছি যখনই এই জিনিসগুলো করা হয় তখন তারা তাদের ভীষণ ইন্টারেস্ট, ইন্টারেস্ট হয়। যে একটা এ দুতি চা ধা, এ দুতি চা পাঁচ ধা, এ দুতি চা পাঁচে ধা, দিদি না দিদি না দিদি না দি না তি না দিদি না দা। তো ইট ইজ টোটালি রিদম, হুম কিন্তু আমরা এ হ্যাঁ দুতি চা ধা, এ দুতি চা পা ধা, এ দুতি চা পাঁচে ধা, দিদি না দিদি না দি না তি না দিদি না দা। তো এই মজা যে পেলে ওটা একটা, একটা হ্যাঁ, কি যে একটা ইন্টারেস্টিং। প্রত্যেকটা ধায়ে একটা হকি হকি স্টিকের স্টিকের ওটা ওটা বলটা একটা যাচ্ছে, বলটা স্ট্রাইক করা, স্ট্রাইকটা হচ্ছে, সো হ্যাঁ। দে ফিল ভেরি ইন্টারেস্টেড, হুম মানে ওটা কি ওদেরকে কাছে ছুটছে জিনিসটা, মানে এই নয়। ক্লাসিক্যাল ডান্স মানে শাস্ত্রীয় সঙ্গীত সেটা অনেক দূরের জিনিস নয়। না, হ্যাঁ হ্যাঁ ওইটাই, যাতে কমন পিপল যাতে বুঝতে পারে। আমি হুম এমন কিছু করে বেরিয়ে গেলাম যেটা কিছু মানে বুঝতেই পারলো না, হ্যাঁ, সেটা নয়, মানে এইভাবে উনি, ইট ওয়াজ আ টোটাল ইভলিউশন, খুবই সুন্দর। কি হ্যাঁ, সুন্দর করে তুমি বলছো, আর তোমার কাছ থেকে যখন শুনছি সত্যি কি সবটাই অদ্ভুত স্বপ্নের কিন্তু মতো লাগছে। মহারাজজির থেকে, সবই আমার গুরুদের থেকে পাওয়া। আর মানে শাশ্বতী দিকেও অনেক দেখেছি, মহারাজজিকেও মানে এত পেয়েছি। এই যে যখন আমি দিল্লি চলে যাই, হ্যাঁ আই তোমার এই ওয়েন্ট, দিল্লিতে থাকার হ্যাঁ, ওই সময়টা আমি বলো। অ্যাকচুয়ালি ওই বিএড করেই আর মাস্টার্সটা করেই, আর তখন যে না, আই এম ওয়েস্টিং মাই টাইম, মানে আই ওয়ান্টেড টু লার্ন মোর ফ্রম মহারাজজি অ্যাকচুয়ালি, হুম যে আরো ভালো করে শিখবো, আমি হুম শিখতে চাই, এটা হুম আমার ছিল। তো তখন আর শাশ্বতীদি ওই সুযোগটা আমায় করে দিয়েছিলেন, দিদিই বলেছিলেন যে উম, আয় মহারাজজির কাছে আরো একটু ভালো করে শেখ, হুম হ্যাঁ, কবে শিখবি, এই কথাটা তো আমার মানে খুব স্ট্রাইক করেছিল, হুম যে ইভেন আই ফেল যে আমি ঠিক আছে, পড়াশুনোটা তো যা করেছি করেছি, এবার আমি একটু নাচটাকে হুম ডিপার করতে চাই। হুম তো দিদির বাড়িতেই কিন্তু আমি ছিলাম, হ্যাঁ, 6 বছর আমি শাশ্বতীদির বাড়িতে থেকেছি, রেগুলার দিদির সঙ্গেই কালাশ্রম গেছি, ফিরেছি, মহারাজজিও আসতেন রেগুলার, ওই মানে আমার দিল্লি থেকেছি অনেক, 10 ইয়ার্স হুম ছিলাম। এবার কিন্তু মহারাজজিকে ওই মানে এই এই 10 বছর দেখা, হুম দেখা শোনাতেও যে কতটা লাভ শেখা হয়, যায়। শেখা যায়, হ্যাঁ, ওটা একটা বিশাল, মানে হুম সিং গুরু ইন অ্যান্ড আউট, হ্যাঁ, সামথিং ডিফারেন্ট। ইজ সামথিং ডিফারেন্ট। হুম আমি মানে অ্যাজ অ্যাজ আ ডান্সার তো সবাই জানেই ওনাকে অ্যাজ আ ডান্সার, অ্যাজ আ গুরু, আর উনি যে কি ভালোবাসেন শেখাতে, হ্যাঁ, মানে ছোট ছোট বাচ্চাদেরও যখন বিগিনার্স ক্লাসেও যদি উনি কখনো আসতেন, তাদেরও একটা ছোট জিনিস, সুন্দর করে একটা জিনিস শিখিয়ে দিয়ে চলে বুঝিয়ে গেলেন। সুন্দর করে এত সিম্পল ভাবে উনি শেখাতেন, হ্যাঁ, মানে আহ, সবার ভালো লাগতো এই জিনিসটা। বিগিনিং ক্লাসে তো উনি আসতেন, না মানে যে কোনো ক্লাসে হ্যাঁ বলতি, জুনিয়র ক্লাসে এসে একটা এত সুন্দর করে কিছু একটা বলে দিলেন, একটা ফুল তুলে, একটা ফুলের মানে যেন ফুল তুলে একটা মালা গেঁথে একটা তিহাই দিয়ে দিল। বানিয়ে দিলেন, এইরকম এত সুন্দর। তো আই অলওয়েজ ফেল্ট, মানে আমি এটা বলি যে আমি মহারাজজির মধ্যে অলওয়েজ আমি যেন দুটো পার্সনকে আমি দেখতে পাই, মানে অ্যাজ আ ডান্সার, অ্যাজ আ গুরু তো উনি আছেন, হুম কিন্তু আমার কাছে উনি একটা অ্যাজ আ ফাদার ফিগারও ছিলেন। এইটা
এটার জন্য যেন দিল্লিতে থাকাটা। আমি এটা সম্ভব হয়েছে। হুম। মানে আই হি ওয়াজ অলসো ফাদার ফিগার এরকম। নাহলে আমি আমার বাবা মাকে ভীষণ তো ভালোবাসতাম, আমার কোনো অসুবিধেই ছিল না আমার হুম। বাড়ির ওখানে, কিন্তু ওই শেখার টানে তুমি একটা অন্য শহরে গিয়ে অন্য শহরে গিয়ে গিয়ে এবং রয়েছো। মানে আমি তো 10 দিল্লি বছর মানে কম সময় নয়, কম অনেকটা সময় সময়। ভীষণভাবে আমি তো মানে দিল্লি ভীষণভাবেই যদিও কলকাতা মানে এটা আমার নেটিভ প্লেস, কিন্তু দিল্লিকে আমি মাথায় করে রাখি। কারণ কারণ ওখানে গিয়ে তোমার অনেকটা পাওয়া অনেক তোমার মহারাজজির জীবনের। কাছে শেখা, প্রচুর প্রোগ্রামস করেছি ভালো ভালো অডিটোরিয়ামে, খুব ভালো জায়গায়, মানে উম, মানে ওখানে পরিচিতিটা অনেক অনেক বেশি। পেয়েছি ফর মাই আর্ট, ওইটার ওখানে একটা যেমন তুমি ভাগ্য। অনেক পারফর্ম করেছো হ্যাঁ, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, সেখানে থেকেই আসে যে তোমার সেই রাষ্ট্রপতি ভবনে তোমার পারফর্ম করা, হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা একটু যদি হ্যাঁ, বলো। অভিজ্ঞতা সেটা তো একটা ভীষণ সুন্দর। ওইটা হুম। মহারাজজিকেই উনারা ইনভাইট হুম। করেছিলেন হুম। এবং তাতে মহারাজজি নিজের ট্রুপকেও নিয়ে নিয়েছিলেন। গেছে। আমরা খুব কম জনই ছিলাম। মহারাজজি ছিলেন, শাশ্বতীদি ছিলেন, মহারাজজির ছোট ছেলে দীপক মহারাজজি ছিলেন, আমি আর আরেকজন ডান্সার মাহুয়া শঙ্কর, এই আমরা কিছু জনই হুম। করেছি। আহ, সে একটা আলাদা অভিজ্ঞতা, মানে আব্দুল কালামজি বসে আছেন এবং আমরা সবাই করতে পারছি ইন সেখানে ফ্রন্ট পারফরমেন্স। অফ হিম। মানে আমার মনে আছে আমরা একটা পঞ্চতত্ত্ব আর একটা লোহা বলে একটা আইটেম করেছিলাম। করেছিলেন। হুম। খুবই সুন্দর হয়েছিল এবং ওটার তো একটা আলাদা ফিলিং যে ডান্সিং ইন দ্য রাষ্ট্রপতি ভবন। সো দেয়ারফর আই এম মানে আই এম সো, কেন আমি মনে করি ডান্সার তো অনেকই আছে, অনেক ভালো ভালো ডান্সার আছে, কিন্তু ওই যে অপরচুনিটি গুলো পেয়েছি এটাই একটা অনেক বড় পাওনা। হ্যাঁ। এই যে আব্দুল কালামজির ওখানে ডিনার করার, আর আই স্টিল রিমেম্বার যে উনি আমাকে ডিনারের প্লেটটা হাতে করে দিয়েছিলেন। উফ! এই যে একটা কি, কি মানে উনিও ভীষণ যেকোনো ভালো মানুষ, মানে মানে এটা তুমি এটা কখনোই ভুলবে না। মানে না, এটা তোমার আই সারা নেভার জীবনে ফরগেট। রাইট। এইগুলো ছোট ছোট হ্যাঁ। জিনিসগুলো একটা বিশাল জিনিস। এই যে মহারাজজি আমার কিরকম, আমার বাড়ি হিনমটর ছিল, উত্তরপাড়ায় সঙ্গীত চক্র ফেস্টিভ্যাল বলে একটা খুব ভালো সঙ্গীত চক্রর একটা হুম। ফেস্টিভ্যাল হুম। হয়, সেখানে মহারাজজি দুবার এসছিলেন। আমার ইয়ারটা ঠিক মনে নেই, তখন আমি সবে সবে বোধহয় কলেজে ঢুকেছি, ফার্স্ট ইয়ারেই পড়ি এরকম। পরপর 2 বছর মহারাজজির চরণধুলি আমার বাড়িতে পড়ে। তো মানে মহারাজজি দিদি সবাই এসেছিলেন, আমার প্রথম গুরু কানন্দিও ছিলেন। হুম। তো এইগুলো একটা ভাগ্য। দেখুন উত্তরপাড়ার ওই ফেস্টিভ্যালটা বোধহয় না হলে হুম। মহারাজজির বোধহয় আমার বাড়িতে আসা হিন্দমোটরে হতো আসা না। হতো না। কতক্ষণ মহারাজজি যে ছিলেন, এবং প্রোগ্রামের সাজসজ্জাটাও ওইখান থেকেই করে গেলেন। করে গেলেন। আবার রাত্রিরে উনি ফিরে এসে ডিনার করলেন। এগুলো আমাদের মানে বিশাল পাওয়া বিশাল একটা, পাওয়া। খুব বড় পাওয়া। অনেক কিছু পেয়েছি, মানে সেটা বলে বোঝানো যায় না। হ্যাঁ, আমরা তো মহারাজজিকে তার পারফর্ম আমরা দেখেছি। তাকে আমরা দূর থেকে দেখেছি। এত কাছ থেকে তুমি দেখেছো, তার কাছ থেকে শিখেছো এবং এত এক্সপেরিয়েন্স তোমার তার কাছ থেকে যে নানা রকমের, সেগুলো একদম তোমার মুখ থেকেই শুনছি। ভীষণ একটা অদ্ভুত লাগছে আরকি। আ থ্যাংক ইউ। তোমার এই যে পারফর্ম এর কথা যখন হুম, আসছে, সেখান থেকেই আসি যে তুমি তো বলিউডের সুপার হিট দুটো ছবি, আ সেখানেও তুমি কাজ হ্যাঁ, করার তোমার সুযোগ সেটাও এসছে। সেই অভিজ্ঞতা যদি একটু হ্যাঁ, বলো? সবই ওই মহারাজজির জন্যেই পাওয়া, আমি এটা বলবো। ওগুলো তখন সবই ওই ডিগ্রি কোর্স করছি, তখন গাদারটা বোধহয় তাই ফাইনাল ইয়ার অফ গ্রাজুয়েশনের দিকেই, গাদার এক প্রেম কথা, অত ইয়ারটা মনে নেই, 2000 ওই রকম হুম। হুম। সময় হবে। তখন ওটাতে করতে পেরেছি, একটা গানেই করেছি, আনে মিলো সাজনা। হ্যাঁ, হ্যাঁ। শুধু আমি নয়, ওখানে আরো কিছু, মানে সবই যারা ওই গানটাতে সবই মহারাজজি যাদের বলেছিলেন। হ্যাঁ, দিল্লিতে কেউ ছিল, কলকাতাতে কেউ ছিল। হ্যাঁ, মানে অনেকজনই ওইখানে ওই সময় ছিলাম ছিল। আমরা। হুম। তো ওইটা ফার্স্ট, ওটা একটা বিশাল 3 দিন কন্টিনিউয়াস উইদাউট স্লিপিং।
এটা তার আগে তো তোমার এরকম কখনো অভিজ্ঞতা না, হয়নি। ওইটা ওইটা একটা একদম ফার্স্ট টাইম। ডিফারেন্ট ছিল। ওটা ইট ওয়াজ স্টেজের রিয়েলি, পারফরম্যান্স আর এটা তো পুরো হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, অন্যরকম এটা ফ্লোরে। হ্যাঁ। হ্যাঁ, এটা সত্যি ওটা। আর প্রথম টাইম ক্যামেরা ফেস করছি। হুম অনিল শর্মা জি বোধহয় ওটা হুম ডিরেক্টর ডিরেক্টর ছিলেন। হুম আর ওই সিনে তখন আমিষা প্যাটেলও রয়েছে। ছিলেন, হ্যাঁ অমরিশ পুরীজিও ছিলেন। হ্যাঁ তো ইনাদের সব তো দেখতে পাচ্ছি তখন। কিন্তু ওটা হয়েছিল লখনৌর তাজে। হুম 3 দিন কন্টিনিউয়াস, মানে ঘুমোইনি এরকম 3 দিন, মানে কন্টিনিউয়াস ওই গানের শ্যুটটা হয়েছিল, আনে মিলো সজনা। এবার তখন গিয়ে দেখি নাচ যেরকম আমরা শিখি প্রথম থেকে শেষ, কোথাও আমরা যদি স্টেজে করি, হুম যেখানেই হুম করি হুম ফার্স্ট থেকে, তখন দেখি শুটিং এ কি হয়তো লাস্টের এইটুকুনি হলো, কখনো মাঝের পোর্শন হচ্ছে, হ্যাঁ কখনো ফ্রন্ট পোর্শন হচ্ছে, মানে ওরা তারপর সেটাকে এডিট এডিট করে করে ঠিক করবে। করবে। ওটাও একটা নতুন হ্যাঁ, অভিজ্ঞতা। ওটা হ্যাঁ নতুন। হ্যাঁ সেম হয়েছে ফর দেবদাস। দেবদাস। হুম দেবদাসে তো উই হ্যাড প্রথমে তো মহারাজির কাছে সবটাই, হুম গাদারেও তাই। এক গাদারে মনে আছে একদিনে শিখে নিলাম নাচটা, হুম তারপরে আমরা চলে গেলাম এতে। হুম আর দেবদাসেও তাই, একদিনে নাচটা দিল্লিতে শিখে নিলাম। তোমরা শিখলে। হ্যাঁ, আমরা হুম যারা মহারাজি মানে আমাদের তোমরা মানে সিলেক্ট স্টুডেন্টরা। হুম করেছিলেন, হুম আমরা 4 জন ছিলাম হুম কলকাতা থেকে, ইনক্লুডিং মি। আহ, উম, লুনা পোদ্দারজি, আহ, উম, উম, আমি, দেবস্মিতা মুখার্জি, আর সাথীদি বলে আর একজন ছিল। আমরা 4 ওয়ে ফ্রম কলকাতা। দিল্লির থেকে কিছু জন ছিল, 2 জন বম্বে থেকে ছিল, এরকম। এরকম করে হ্যাঁ, হ্যাঁ সব এরকম। জায়গা থেকে। হ্যাঁ, হ্যাঁ তো এবার আমরা সবাই শিখে বম্বেতে প্রথমে সেন্টোরে আমরা ছিলাম। হুম ওখান থেকে রেগুলার আমরা আহ, না, ওখানেই বোধহয় রিহার্সালটা হতো, অতটা ঠিক মনে, সেন্টোরেই বোধহয় হতো, না অন্য জায়গায় যেতাম রিহার্সালের জন্য। হ্যাঁ 15 days রিহার্সাল হয়েছে রিহার্সাল হয়েছে। উইথ আচ্ছা মাধুরীজি। মাধুরীজি এটাই জানতে চাইছিলাম। আর উনি যে, মানে উনিও নাচটা ভীষণ ভালোবাসা ভালোবাসতেন, মহারাজের কাছে কি শিখিয়েছেন। গ্রেসফুল। হ্যাঁ, ভেরি গ্রেসফুল। যদি এখনো আপনি যেদিনকে, মানে একদিন আপনি ফোন করেছিলেন, তখন ওই দেবদাসেরই গানটা হঠাৎ মানে শুনছেন আর কি। হ্যাঁ, দেখা দেখাচ্ছিল, ও ফিল্মটা ফিল্মটা। দেখাচ্ছিল, ওই গানটাই হ্যাঁ হচ্ছিল। তো আমি তাই তখন দেখছিলাম মাধুরীজিকে যে কত ডিটেলিং এ উনি ওইটা হুম করেছেন, হুম ভীষণ সুন্দরভাবে। পুরো 15 দিন 15 ধরে দিন রিহার্সাল ধরে হচ্ছে। রিহার্সাল হয়েছে, তারপর টেক হয়েছে। টেকটাও হুম অতদিনেরই মতন, আর মহারাজজি বেশ। পুরোটা দেখছেন। মহারাজজি পুরো হুম জিনিসটাকে, হুম এটা আমাদের দুপুর 2টোর থেকে মেকআপ চলতো। হুম আর ওটা তো শুটিংটা কি রাত্রি রেয়ার হ্যাঁ, মেকআপ পুরো। হ্যাঁ, হ্যাঁ মেকআপ দুপুর 2টো থেকে সন্ধে বোধহয় আহ, 4টে 5টার মধ্যে বোধহয় মেকআপ টেকআপ হয়ে যেত। তারপরে কিন্তু শ্যুটটা হতো আমাদের রাত্রিরে, কেন ওটা হুম ওটা রাতের এটা ছিল। সিকোয়েন্সটা হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, হুম ওটা গানটা তো জানেনই, মহারাজেরই হুম গলায় শুরুটা, হুম আর কবিতাজির হুম এতে। গাওয়া। হুম হ্যাঁ, তো কাহে ছেড়ে কাহে ছেড়ে ছেড়ে। মোয়ে, ওকে। এটা তো ভীষণ সুন্দরভাবে হুম ওটার কোরিওগ্রাফিটা হয়েছে, বিউটিফুলি। ওইটাও সঞ্জয়জি তো, যেমন উনার সেট তেমন যেমন মেকআপ তেমন হ্যাঁ, কস্টিউম রাইট, মানে হ্যাঁ, পুরো। অ্যান্ড বিউটিফুলি হুম ডান। মানে ওইটারও সেই এক, কখনো লাস্ট পোর্শন হচ্ছে, কখনো হ্যাঁ মিডল পোর্শন হচ্ছে, অ্যান্ড দেন এডিটেড এন্ড হ্যাঁ, হুম এডিটেড। অ্যান্ড ইভেন শ্রেয়া ঘোষাল ওয়াজ দেয়ার, হুম তখন তো মানে শি ওয়াজ সো ইয়াং, ইয়াং। বোধহয় ক্লাস 12 দিয়ে এসছেন। আহ, তো এভরিওয়ার, এভরিওয়ান ওয়াজ দেয়ার ইন দ্য সেট, সবাইকে দেখা। হুম আর মানে শাহরুখ খানজিও ছিলেন, মাধুরীজি, জাকি শ্রফ, জ্যাকি শ্রফ উচিত হ্যাঁ, ছিল। ওনারা সবাই ছিলেন। হ্যাঁ টু সি এভরিওয়ান ফ্রম সো সো ক্লোজ। ক্লোজ। আর নাচের জন্য তো সবই, মানে হ্যাঁ ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স এই। কিন্তু স্টেজে নাচটা একটা আলাদা। একদম। বিশেষ করে যারা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে হুম রয়েছে হুম, তাদের কাছে স্টেজটা কিন্তু হ্যাঁ, একদম একটা মানে অন্য জায়গা। রঙ্গমঞ্চ একটা পুজোর জায়গায়, মানে শেখা তো একটা জায়গায়, কিন্তু যেরকম আমি ভীষণ ভালোবাসি পারফর্ম করতে। তো স্টেজ একটা আলাদা, মাথায় যেরকম টিচিংও করি, সবই হুম টিচ করতেও ভালোবাসি, সব যাতে ইয়াঙ্গার জেনারেশনদের না করালে তারাও এগোবে কি এগোবে করে। কি করে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু তার মধ্যে যদি ভালোবাসার জায়গাটা হচ্ছে পারফরমেন্স,
একদম স্টেজে হ্যাঁ, গিয়ে পারফর্ম করা। হ্যাঁ, আপনি এটা তো বহু স্টেজে পারফর্ম করেছেন, হ্যাঁ, মহারাজজির সঙ্গেও বহু হ্যাঁ, হ্যাঁ, জায়গায়। হ্যাঁ, সেরকম আর কোনো এক্সপেরিয়েন্স, আর হ্যাঁ। কোনো জায়গায় যাওয়ার কথা? আহ, মানে দেশের তো বিভিন্ন জায়গায় হুম, গেছি, হুম। বিভিন্ন ভালো ফেস্টিভ্যালসে করতে পেরেছি মহারাজজির সঙ্গে, এবং নিজেও সোলো পারফর্ম। সোলো পারফর্ম করেছি হুম, যেখানে হুম, যেখানে সুযোগ হয়েছে। মহারাজজির সঙ্গে বিদেশে বললাম যেমন চায়না, মালয়েশিয়া, হুম, মায়ানমার এইটা ছিল। তারপরে একটা পুরো আহ, ইউরোপ ট্যুর ছিল হুম, হুম, আমাদের, যেখানে আমি গেছি সুইজারল্যান্ড। আমি অন্য আরেকজনের সঙ্গে গেছিলাম। হুম, হুম, ওটা মৈত্রী পাহাড়ি দিয়ে একজন, উনিও খুব ভালো কোরিওগ্রাফার। উনার সঙ্গে আমি একটা ইন্ডিয়া ফেস্টিভ্যাল ইন জিউরিক হুম, বলে হুম, হুম, হুম। ওটাতে করেছি। আর মহারাজজির সঙ্গে গেছি ইউরোপ ট্যুরের মধ্যে জার্মানি, বুদাপেস্ট, তারপরে পোল্যান্ড, হুম। আমস্টারডাম। হ্যাঁ, নেদারল্যান্ডস। আমস্টারডামে তো আরেকবার গেছিলাম, যেটা পুরো ১ মাসে একটা আমাদের একটা খুব ট্রিপ ছিল ভালো, পুরো ১ হ্যাঁ, মাস। ফুল মানে 1 ডিফারেন্ট, মান্থ। ডিফারেন্ট হ্যাঁ, হ্যাঁ, সিটিতে গিয়ে হ্যাঁ, পারফর্ম করা। ভীষণ ভালো হুম, হয়েছিল হুম, ওইটা। ওটা তখন আমি পড়াশোনাই করি। হুম, হুম, হুম। মানে স্টিল স্টাডিং তখন, 1 মান্থ ট্যুর ইন মানে নেদারল্যান্ডস, হ্যাঁ, আমস্টারডাম। হুম, আমস্টারডামে। হুম, আবার পরেও ইউরোপ ট্যুরেও এই আমস্টারডাম ছিল, স্পেন, এসব জায়গাগুলো হুম, গেছি। আর ইউকেতে আমি ওই সুজাতা ব্যানার্জি ডান্স কোম্পানি, সুজাতা দি আমায় ডেকেছিলেন ২ বার টিচিং এর জন্য। তো এক ফর টিচিং, তো ওখানে বিগিনার্স লেভেলও ছিল, ইন্টারমিডিয়েট লেভেলে করিয়েছি। হুম, হুম। মহারাজজিও অ্যাডভান্স লেভেলে উনি করিয়েছেন। করিয়েছেন। তো ওইগুলোও একটা এটাও ভালো, একটা ডিফারেন্ট হ্যাঁ, দিস এক্সপেরিয়েন্স। ওয়াজ মানে হুম, ইট ওয়াজ অ্যাগেন বিকজ অফ সুজাতা দি, অ্যান্ড এইগুলো, এটা সম্ভব হয়েছিল যে এরকম আমি ২ বার গেছি। ইউরোপে, হ্যাঁ, ইউরোপে, একবার হ্যাঁ। তো শুধু শাশ্বতী দি আর আমি যেতে পেরেছি, যেখানে দিদি মহারাজজির সাথে। না, শাশ্বতী দি আর আমি, আমরা আচ্ছা, দুজন আচ্ছা, শুধু। আচ্ছা, আচ্ছা। ফার্স্ট টাইম যখন 2005 এ অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম শাশ্বতী দি আর আমি গেছিলাম, যেখানে গেছিলেন। আমি হুম। বিগিনার্সদের করাতাম, আর ইন্টারমিডিয়েট, আর দিদি করাতেন অ্যাডভান্সটা, অ্যাডভান্সড। অ্যাডভান্সটা হুম, এইটা। আর তার সঙ্গে প্রোগ্রামও ছিল। হুম, আর আরেকবার 2007-এ সম্ভব হয়েছিল। তখন মহারাজজি অ্যাডভান্স হুম, লেভেলে করাচ্ছিলেন, আমি লোয়ার গ্রুপে হুম। বিগিনার্স বিগিনার্স জন্য। হুম, দের ওদের করিয়েছি, অ্যান্ড ইন্টারমিডিয়েট, এইগুলো সুযোগটা হয়েছিল, অ্যালং উইথ প্রোগ্রাম। তখন ওটা উইথ মিলাপ ফেস্ট, মিলাপ একটা অর্গানাইজেশন, হুম, তারা আর সুজাতা দি এদের মিলে ওটা মিলে প্রোগ্রামটা হয়েছিল, হয়েছিল। ওটা হুম, হয়েছিল হুম, ইন ম্যানচেস্টার। হুম, হুম। দুবারই ম্যানচেস্টারে হয়েছিল। ম্যানচেস্টার। হুম, আর একবার ইন 2015-এ সুজাতা দি আবার আমায় ডাকেন, যেখানে আমি জাস্ট টু মানে অ্যাসিস্ট ইন হার। ওখানে ওখানে অ্যালবার্ট হলে একটা খুব বড় প্রোগ্রাম প্রোগ্রাম ছিল। হয়েছিল। হুম, তো সেটাতে আরো স্টুডেন্টসদের আরো তৈরি করার জন্য হুম। ফর টিচিং, তখন আমি ২ মাসের মতন একটা ছিলেন ওখানে গেছিলাম, গিয়ে। হ্যাঁ, হ্যাঁ। ইন ইউকেতে এইটা। হুম, এবং একবার আইসিসিআর, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল হুম, রিলেশনস, তারা আমাকে, বিকজ আই এম এমপ্যানেলড উইথ দেম ইন 2003, আমার আইসিসিআর এর এমপ্যানেলমেন্ট হয়, দূরদর্শনের গ্রেডেশন হয়, হুম, এগুলো হুম, হওয়াতে 2007-এ আইসিসিআর আমাকে, দে টোল্ড মানে একটা, দে স্পন্সার্ড মি টু ব্যাংকক ইন ইন্ডিয়া ফেস্টিভ্যাল ইন থাইল্যান্ড আচ্ছা। এটাতে। হুম, তখন ওটা খুব বড় একটা ফেস্টিভ্যালে চান্স পাই টু টেক মাই গ্রুপ। তখন আহ, কলকাতার আরো ৪ জন বোধহয় ডান্সারকে নিয়ে, না আরো ৩ জনকে নিয়ে, আর আমি বোধহয় ফোর্থ পার্সন নিয়ে আমি গেছি থাইল্যান্ড গেলেন। ব্যাংককে। ব্যাংকক। একটা হুম। শোই ছিল, কিন্তু ভীষণ ভালো, মানে খুব ভালো ওটার রেসপন্স আরকি। রেসপন্সটা খুব রেসপন্সটা ভালো, খুব ভালো খুব ছিল। ভালো হয়েছিল। ভালো অডিয়েন্স হ্যাঁ, আরকি। ওটা হ্যাঁ। কথক ইয়াত্রা করেছিলাম, হুম, হুম, খুব ভালো রেসপন্স পেয়েছি। এছাড়া একবার আফ্রিকায় যেতে পেরেছি, সেটাও সেহের বলে একটা অর্গানাইজেশন আছে দিল্লিতে। হুম, হুম, ওটা ব্ল্যাক আর্টস ফেস্টিভ্যালের জন্য হুম, সেনেগাল গেছিলাম। হুম, হুম। হ্যাঁ, তো
সো এরকম এরকম টিপস এন্ড বিটস মানে এ অ্যারাউন্ড অনেক দ্য ওয়ার্ল্ড আর কি প্রচুর, মোটামুটি হ্যাঁ, কিছু দেশে কিছু, বিদেশে বিভিন্ন হ্যাঁ, জায়গায় অ্যাবাউট পারফর্ম করা, 15-16 কান্ট্রিজ পারফর্ম করা, সেটা সুযোগ দারুণ হয়েছে। অভিজ্ঞতা কিন্তু ইন্ডিয়াতে পারফর্ম করেও একটা বিশাল নিজের দেশে। নিজের দেশে, সেখানে তো আর একটা আলাদা আর অন্য ব্যাপার। দেশেও তো হুম, নিজের কালচারটাকেও তো আমি নিয়ে হ্যাঁ, যাচ্ছি না হ্যাঁ, সেখানে, হ্যাঁ, তো সবটাই সেটারও তো সব একটা আলাদা জায়গায়, পাওয়া। হ্যাঁ, যেখানেই হুম, পারফর্ম করাটা সবটাই একটা সৌভাগ্যের ব্যাপার। একদম তাই। এই 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 যে তোমার জার্নি, এই হুম যে তোমার পারফরমেন্স, হুম হুম সেখান থেকেই উঠে আসে এই যে তোমার পারফরমেন্সের জন্য তুমি এত পুরস্কার পেয়েছো, এত সম্মান পেয়েছো, তার মধ্যে সেই মানে তোমার ভালো লাগাগুলো কেমন হ্যাঁ, লেগেছিল যখন হ্যাঁ, তুমি এই যে সম্মানগুলো পেলে? খুব ভালোই লেগেছিল। যে কোনো একটা জিনিসই হোক, সে একটা কম্পিটিশনের ফার্স্ট প্রাইজই হোক, যেরকম যখন নেহেরু ট্যালেন্টের প্রথম প্রাইজটা পেলাম, একদম। ফার্স্ট প্রাইজটা, তখন ভীষণ ভালো লেগেছিল। হুম। কারণ ওইটা আমার ফার্স্ট সোলো পারফরমেন্স। পারফরমেন্স, ওরা ফার্স্টদের একটা চান্স দেয়। তো হুম গোর্কি সদনে আমার প্রথম একটা সোলো হয়। হুম হ্যাঁ, 15-20 মিনিটই, কিন্তু ওটা একটা বিশাল, যে ফার্স্ট পারফরমেন্স আমার হুম হুম সোলো, হুম। এবং সেটা পেপারে বেরিয়ে যাওয়া, হ্যাঁ, হ্যাঁ, সেটাও মানে এগুলো একটা কি কি একটা কি ভালো লাগা, অ্যাচিভমেন্ট এখনো। অ্যাচিভমেন্ট অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। এই যে কালকেও একটা আমার রিভিউ একটা বেরিয়েছে nartaki.com-এ, হুম। মানে নার্তাকি এতে ম্যাগাজিনে, সেটা দেখে কি এখনো ভালো লাগে, এগুলো একটা ভালো লাগার জায়গা। তো যখন সত্যি যখন উস্তাদ বিসমিল্লাহ খাঁ যুবা পুরস্কারটা হুম পেলাম আমি, ইন দ্য ইয়ার পেয়েছি আমি 2012-এ, হুম বাট ইট ওয়াজ ফর দ্য ইয়ার 2010। হুম হুম। হ্যাঁ, তো এটা একটা আমার মানে, সঙ্গীত নাটক একাডেমি। হ্যাঁ, হুম জুনিয়র হুম, অ্যাওয়ার্ডটা, অ্যাওয়ার্ড এসএন যেটা এর একটা জুনিয়র জুনিয়র অ্যাওয়ার্ডটা। অ্যাওয়ার্ড, হ্যাঁ। তো এটা একটা সত্যি সৌভাগ্য বলেই মনে করি, ব্লেসিংস অফ দি অলমাইটি, মাই গুরুজ, মাই পেরেন্টস, সবার একটা আশীর্বাদের জন্যই পেয়েছি। কারণ আমি বারবার বলছি, ডান্সেস অনেক আছে, সব ভালো ভালো ডান্সেস, তার মধ্যে যে আমি পেয়েছি, এটাই আমার একটা বিশাল সৌভাগ্য। হ্যাঁ, আর এটা একটা অ্যাপ্রিসিয়েশনও, অ্যাপ্রিসিয়েশন, তাতে জার্নিটা একটু জার্নিটা ইজি, ইজি মানে হয়। যখন নাচটা তো মানে ভালোবাসার মধ্যে দিয়ে শিখেছি, কখনো কিছু এইগুলো মাথায় অত আসেনি, কিন্তু এই অ্যাচিভমেন্ট গুলো কি, এগুলো আপনাকে একটা অলওয়েজ রেকগনিশন, একটা রেকগনিশন দেয়, রেকগনিশন ইট দেয়। গিভস দ্য হুম হুম রেকগনিশন, ইট হেল্পস হুম ইউ। কারণ তার থেকেই আমার আরেকটু জার্নিটা, মানে স্পিক মেকেও আমায় প্যানেলড করে নিল তার হুম হুম। তারপরে পরে। তারপরেই, হ্যাঁ, হ্যাঁ। সো সেই ইয়েতে আমি স্কুল কলেজেসে যাই, ইউনিভার্সিটিজে, টু টিচ অ্যান্ড টু শো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম। তো দিস ইজ, ইট হেল্পস ইন দ্য প্রসেস। হ্যাঁ, মানে পুরোটাই একটার সঙ্গে একটা লিঙ্কড আর কি। হ্যাঁ, লিঙ্কড, হ্যাঁ, আর কি হয়, পরপর একটা এসে যায়। প্রাইজ পাওয়ার মতন। হ্যাঁ, একদম। একটা ভালো লাগা। হুম, হ্যাঁ, এটাই, যে এইভাবেই। এটা একটা ভালো লাগা, বাট ইট ডেফিনেটলি এটা গুরুদের দ্বারাই সম্ভব হয়েছে, এই ব্যাপার। আর তার সঙ্গে তোমার সাধনা তো রয়েছেই। সাধনা তো আছে। হ্যাঁ, প্র্যাকটিস। হ্যাঁ, 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 এখনো রেগুলার প্র্যাকটিস করা হ্যাঁ, হয়? এখন রেগুলারলি, একটা টাইমে তো ভীষণ রেগুলার করে গেছি। হ্যাঁ, হুম। এখন অত রেগুলারলি হয় না, যেটা খুব বাজে কথা ক্যামেরার সামনে বলছি, কিন্তু সেটা মানে রোজ নিজেকে প্রমিস করি যে না, আমি রেগুলারলি করব। হ্যাঁ, হুম, হুম। এখন সত্যি কথা বলতে প্রোগ্রাম এলেই ওইটা তখন হয়, আর প্র্যাকটিস করাটা বেশি। শেখানোর সময় যখন শেখাই, তো হ্যাঁ, তোমার তখন তো নিজেরই ইনস্টিটিউট একাডেমি আছে। রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তোমার ব্রিজধাম। হ্যাঁ, 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 ব্রিজধাম ধাম একাডেমি একাডেমি ফর ফর পারফর্মিং আর্টস। হুম। হ্যাঁ, এটা এ কসবাতে। হ্যাঁ। হ্যাঁ, আর তো স্টুডেন্টসদের যখন শেখাই, তখন নিজের শেখানো মানে উঠেই তো শেখাচ্ছি, তা তোমার এই ওটা একটা। ব্রিজধাম একাডেমিতে তুমি নিয়মিত ক্লাস নিচ্ছ। ওখানে তোমার সব স্টুডেন্টসরা আসছে। হ্যাঁ, হ্যাঁ, সব বয়সী স্টুডেন্টসরা আছে সব তোমার। এখানে বিগিনার্সও আছে, ইন্টারমিডিয়েট, হুম। অ্যাডভান্সড আছে। আগে তো শুধু অফলাইন ক্লাসেসই হতো, কিন্তু কোভিডের থেকে এই অনলাইন ক্লাসেস অনলাইন ক্লাসেসও শুরু হয়েছে। হয়। আগে নাচের অনলাইন হ্যাঁ, ক্লাসেস এর কথা, আমি নিজেই ভাবতে হ্যাঁ, পারতাম তারপর না। যোগার অনলাইন হ্যাঁ, হ্যাঁ, ক্লাসেস, হ্যাঁ, এগুলো কোভিড এর আগে আমরা ভাবতেই পারতাম না। রাইট। কিন্তু এখন সময় এমন এসছে হ্যাঁ, যে তো এভাবে এখন হচ্ছে এখন অনেকটাই। তো সবাই অত সময়ও দিতে চায় না। হুম। তো ওই অনলাইন ক্লাসেস, যেরকম আবার এটা অনেক হেল্পও করেছে, যেরকম কেউ কেউ আমার যারা স্টুডেন্টসরা মানে এখানে অফলাইনে করতো, অ্যান্ড নাও মুভ টু হোস্টেল, মানে কেউ ডাক্তারি পড়ছে, হুম। কেউ মানে একটু বাইরে চলে গেছে, পুনা, বম্বে, এইসব জায়গায় চলে গেছে, তারা
মানে ওই হোস্টেল থেকে ক্লাসেস করতে গুলো পারছে। করছে। এটাই, যারা দূরে থাকছে শহর হ্যাঁ, থেকে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই অনলাইন ক্লাসেস গুলো অনেকটা এটা হেল্প করছে। হেল্পফুল। আর একদম। এটা টোয়েন্টি কারণ শেখার ইচ্ছে টোয়েন্টিতে। যার আছে, হ্যাঁ, সে তো শিখতে রাইট। পারছে না। হ্যাঁ, হ্যাঁ, আগে তো হ্যাঁ, সেই সুযোগটা তাহলে ছিল হ্যাঁ, না। হ্যাঁ, রাইট। হ্যাঁ, সেদিক দিয়ে ভালোই। সেদিক হ্যাঁ, দিয়ে আবার সেদিক দিয়ে ভালো অনলাইন আছে। হ্যাঁ, ক্লাসেস ভালো। না আর আমি অনলাইনটা এখন আমার পক্ষে ইজিয়ারই হয়, হুম আমার অসুবিধে হয় না। হুম মানে ইনফ্যাক্ট যখন প্রোগ্রামের জন্য বাইরে গেছি, এই যে বম্বে টম্বে গেলাম, আমি হুম সবই বিকেলগুলো মানে বসে, দিনের বেলা অন্য কাজ আছে, বিকেলে বলে মানে হোটেলে ক্লাসগুলো হচ্ছে। অনলাইন ক্লাস নিচ্ছি। হুম তো এটা একটা দিকে হেল্পও। অনেক হেল্প হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তো ক্লাসগুলো মিস হচ্ছে না। ক্লাসগুলো মিস হচ্ছে না, এটা একদম। একটা মানে কমফোর্টের জায়গা একটা। এই আর এই যে তোমার ইনস্টিটিউটের কথা থেকেই হুম, আসছি, হুম, যে এখানে এই একাডেমিতে যখন আসছে হুম, নতুন হুম, প্রজন্মরা, হুম, তাদের মধ্যে তুমি কি দেখছো, যে তাদের যখন শেখাতে যাচ্ছ হুম, তুমি, হুম, হুম, হুম। কেমন চ্যালেঞ্জেস তোমার কিছু হ্যাঁ, ফেস করছো, মানে একটু হ্যাঁ, আলাদা কিছু মনে হয়? চ্যালেঞ্জেস তো আছে। যেরকম যখন বাচ্চারা আসে তো ভীষণ আহ, সবাই আমার কাছে খুব প্রিয়, খুব ভালোবাসি, সব সব সন্তান তুল্য। এবং তারা ভালো করে দে আর ভেরি ট্যালেন্টেড অলসো। হুম হ্যাঁ, খুব তাড়াতাড়ি শিখছেও। হ্যাঁ, কিন্তু প্রথম প্রথম তো খুব রেয়াজ করে, যখন ছোট ক্লাসে থাকে হুম সব হুম রেয়াজ করে তারা। কিন্তু একটু উঁচু ক্লাসে উঠলেই আর রেয়াজটা করতে পারে না। আমি বলি যে আমার কাছে সবই সপ্তাহে একদিন। তো আমি বলি যে এখানে তো করছো, যখন করছো সব করিয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে অ্যাটলিস্ট 3 দিন, 2-3 দিন করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করো। হুম কিন্তু সে তো মানে রেগুলারই, আমি সবসময় বলি রেগুলারই করা উচিত। কিন্তু রেগুলার যদি নাও পারো, অ্যাটলিস্ট 3 দিন বাড়িতে করার চেষ্টা করো, আর একটা দিন আমার কাছে হয়ে যাবে। কতদূর করতে পারে, আদৌ করতে পারে কিনা সেটা একটা, আমি বলি যখন ইচ্ছে 10 মিনিট হলে 10 মিনিটও করো। হ্যাঁ, তাহলে কি একটা সেটার সঙ্গে একটা ওই হয় না যে যোগ, একটা যোগ, যোগাযোগ যোগ। থাকে। আমি হ্যাঁ ঘুঙুরটা একটা বন্ধুত্ব তৈরি হয় উইথ হ্যাঁ দ্য সাবজেক্ট। হ্যাঁ, একদম তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যাকে টেবিলটা রোজ যদি পুছি, হ্যাঁ, তাহলে ইট উইল কিপ শাইনিং। হ্যাঁ, একদম। হুম হুম, হুম, আর দ্যাট ইজ ইট, যে ইটস লাইক ইউর ফ্রেন্ড, দ্য মোর ইউ টক, দ্য মোর ইউ কনভার্স, দ্য মোর ইউ ডু অ্যাক্টিভিটি, তাহলে ততই সেটা তোমার সঙ্গে কথা বলবে, কথা তোমার কাছে বলবে। হ্যাঁ, থাকবে, কাছে তোমার থাকবে। বন্ধু হবে। এই কিন্তু ওই আজকাল একটু উঁচু ক্লাসে হলেই বোর্ডস, এইসব, এগুলো তারপরে একটা চলে যাওয়া, গ্রেট। বাইরে চলে যাওয়া, হ্যাঁ, ওটাও একটা এইটা একটা, থাকছে। এক তো ক্লাস 8-এ উঠলেই একটা পড়াশুনোর চাপ। হুম এটা মানে 5 মিনিটের ডিস্টেন্সেও আসতে পারছে না। হ্যাঁ, এটা হুম একটা হুম বড় জিনিস। দিস আর চ্যালেঞ্জেস, কারণ ছোট বয়স থেকে 6 বছর বয়স থেকে শিখে শিখে তারপরে যখন 8-10 বছরের পরে সে যখন ডিসকন্টিনিউ করছে, খুবই দুঃখ খুব লাগার দুঃখ একটা জায়গা, লাগছে। যে তাহলে এত শিখে কি হলো। হুম মানে এখানে যদি যদি শেষ না, করতে হবে। হ্যাঁ, যদি না একটু পারফর্মিং, এবার সবকিছুর একটা টাইম আছে। হুম লাইক পড়াশুনোর জায়গাটাও যদি দেখেন, হুম যে আমরা 10-12 গ্রাজুয়েশন করে তো তবে একটা জায়গা তৈরি স্পেশালাইজেশন হচ্ছে, কিছু হচ্ছে। তারপরে গিয়ে চাকরি টাকরিগুলো হচ্ছে, তাই হুম তো। তো একটা টাইম না দিলে হুম ইউ কান্ট এক্সপেক্ট সামথিং সামথিং বিগ। স্পেশাল বা সামথিং বিগ। বিগ ইউ কান্ট, দের ইজ নো শর্টকাট ফর এনি সাকসেস। আমি একদম। সময়টা আমায় দিতে হবে। তো একটা 10-12 বছরের ট্রেনিং মিনিমাম হুম প্রয়োজন হয় টু ডু সামথিং, তবে তো হবে। মানে এইটা একটা চ্যালেঞ্জেস। তারই মধ্যে যারা আবার কিছু কিছু, এতজনকে শেখাচ্ছি তারই মধ্যে একজন দুজন যে থেকে যারা যায়। যারা করছে হুম কাজটা, হুম ইয়েস, দে লাভ দ্য আর্ট, দে আর ডুইং ইট। এই যে এখনকার প্রজন্ম, তাহলে তাদের মধ্যে ক্লাসিক্যাল ডান্সের প্রতি একটা হ্যাঁ, আগ্রহ দেখা আছে তো, যাচ্ছে, হ্যাঁ, মানে কত্থক ইন্টারেস্ট। শিখতে চাইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম হুম এবার দেখুন সবসময় এই যে যেরকম আমার মা বাবার ইচ্ছের জন্য আমি শিখতে পেরেছি, তো ফার্স্ট হুম ইন্টারেস্টটা প্রথম বাড়ি পেরেন্টসদের, থেকে। হুম পেরেন্টসদের তারপরে শিফট হয় টু দ্য স্টুডেন্টস, মানে হুম ছেলে মেয়ের মধ্যে, যে এবার কতটা সেই ভালোবাসাটা ধরে রাখতে পারছে। একদম। হ্যাঁ, যে সাবজেক্টের প্রতি যে ভালোবাসাটা, ভালোবাসলে যারই ইন্টারেস্ট থাকবে সেই সেই সেটাকে করবে। নিয়ে এগিয়ে যাবে। হ্যাঁ, তো আগামী দিনে আপনার নাচ নিয়ে হুম, কি করার ইচ্ছে, নতুন কাজ?
নতুন কাজ বলতে আমি যেটা মানে এতদিন তো সত্যি মানে রেয়াজ করে গেছি, যেটা গুরুরা শিখিয়েছে করে যাচ্ছি, করেও যাব সেই রেয়াজ, সেই তাতেই থেই তাত করা সবকিছু। কিন্তু নিজের ক্রিয়েটিভিটি, নিজের এটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে, যে নিজে কি করলাম। তো ছোটখাটো কিছু করেছি, যেরকম ঋতুরঙ্গ, একটু পঞ্চতত্ত্ব নিজের মতন, নায়িকা একটা প্রোডাকশন নিজের হুম মতন, একটা কৃষ্ণকলি, হুম কবিগুরু হুম রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলিটা আমি একটু নিজের মতো করে। নিচের মতন করে এটা করছি। তো এরকম অনেক কিছু করার ইচ্ছে আছে উইথ ভেদাস অ্যান্ড এভরিথিং। কিছু যে এখন এটা আমাকে খুব মানে করছে ভেতর থেকে একটা যে একটা নতুন জাগাচ্ছে, কিছু ইয়েস আই করা শুড, আই শুড ডু সামথিং নিউ, মানে আমার আমার যাতে নিজের। নিজের নিজের হুম কিছু প্রোডাকশন করা তো উচিত, যেটা কিছু করলাম, মাই ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তো রেয়াজ তো আছেই, যা শিখেছি সে তো আছেই, দ্যাট ইজ আ ট্রেজার। একদম। কিন্তু নিজে যাতে সেটাকে কিছু করতে সঙ্গে নিয়ে পারি, নতুন হ্যাঁ কিছু হ্যাঁ, করা, নতুন কিছু কিপিং, নিয়ে এগিয়ে হ্যাঁ যাওয়া রাইট, বা পরের প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। হ্যাঁ সেটা কত কি, কিন্তু হ্যাঁ অবশ্যই। ডেফিনেটলি সেইটাকে পাস করা, আমাদের পাস তো করা এটা, মানে কাউকে শিখিয়ে দিলেই তো তার হ্যাঁ কাছে পাস ওটা গেল করা, না। ইট ইজ আ গুরু শিষ্য পরম্পরা। পরম্পরা যেটা আমাদের চলছে সেই হ্যাঁ বেদাসের টাইম হ্যাঁ থেকে হ্যাঁ, না। ইট ইজ আ গুরু শিষ্য পরম্পরা, হুম পুরোটাই গুরুমুখী বিদ্যা, গুরু যতটা শেখাবেন ততটাই শিখতে শিখতে পারবো। পারবে। এই, তো আমরা তো এখনো ওয়ার্কশপসে যাচ্ছি, ইটস লাইক এ রিফ্রেশার কোর্স, মানে ইউ গেট মোর রিফ্রেশড। হ্যাঁ, একদম একদম। তো এই আচ্ছা, ব্যাপার। এখানেই আমি একটা বলি শেষ করার হুম আগে। হুম, অনেক কথা বলছি, ভীষণই ভালো হ্যাঁ, লাগছে। এই আমাদের যদি দর্শকদের মধ্যে হুম অনেকেই আছেন না, যে ছোটবেলায় হয়তো নাচ শেখার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু হুম হুম কোনো কারণে তার হুম সেটা শেখা হয়ে হুম ওঠেনি। হুম হুম এবং যখন একটা সময় পরে তার অনেকটা ফ্রি টাইম হুম হয়েছে হুম হুম এখন, এখন তার মনে হচ্ছে যদি আমি নিজে হুম সেই হুম ভালো লাগাগুলোকে আমি হুম পার্সিউ করতে পারি। হুম হুম, তারা কি শিখতে পারে ইচ্ছে হ্যাঁ করলে? হ্যাঁ ডেফিনেটলি শিখতে পারে, এবং আমি তো শিখিয়েছি মানে 50 আপ, 54 এরকম সব, মানে আমি শিখিয়েছি তাদের। এরকম বিদেশ থেকেও একজন হুম এসছে, যে গজালা বলে একটি মেয়ে, সে নিউ জার্সিতে থাকে, হুম এবং সে প্রথমে দিল্লিতেই এসছিল, মহারাজের ওখানে, তখন আমি ওর ক্লাসেস গুলো নিতাম হুম হুম তখন আলাদা করে। এবং সে একটা টাইমে আমার কাছে 2014 একটা পিরিয়ডে অনেক দিন শিখে শিখেছে। গেছে, যে এসে এখানে ক্লাস করে থেকে, ক্লাস করে গেছে আমার কাছে। আমাদের লোকাল নেবারেও এরকম 54 55 এজ, সে শিখেছে আমার তবে যদি কাছে। শেখার ইচ্ছে থাকে বয়সটা কোনো বাধা বয়সটা নয়। ফ্যাক্টর না, অনেক হ্যাঁ, হ্যাঁ। পেরেন্টসরা মানে তাদের স্টুডেন্টসদের নিয়ে আসে, বাচ্চাদের নিয়ে আসছে, মাও নিজেও শিখতে করেছে, চাইছেন। করেছে করেছে অনেক দিন ধরে করেছে। তো শেখার কোনো শেষ নেই, মনের ইচ্ছেটা থাকতে হবে আর একদম, বডিটা একটু ফিট থাকতে হবে। অবশ্যই। এটাই ব্যাপার। খুব ভালো লাগছে পল্লবীদি, তোমার সঙ্গে কথা বলতে মনে হচ্ছে আরো গল্প শুনি। হ্যাঁ, মহারাজজির গল্প যত শুনছি মনে হচ্ছে আরো শুনতে ইচ্ছে করছে। সেই, কিন্তু কোথাও একটা তো আমাদের থামতে হয়। থামতে হবে, আমাদের এই গল্প নিয়ে হয়তো আরো একদিন কখনো বসা যাবে, অবশ্যই। সেই। তুমি তোমার কাজগুলো নিয়ে আরো এগিয়ে যাও, এই থ্যাংক আশা ইউ, অবশ্যই করব। থ্যাংক ইউ। এখন আমরা একটু একটু মজার খেলা খেলি। এটা একটা আচ্ছা, র‍্যাপিড ফায়ার রাউন্ড। ও ঝটপট জবাব। তোমায় কিছু আচ্ছা ভাবতে হবে না, রাইট রং কিছু নেই। আচ্ছা আমি তোমাকে যেটা বলবো তোমার মাথাতে যেটা আসবে তুমি সেটাই বলবে। আচ্ছা, ঠিক এটা আছে? একটু ভয়ের ব্যাপার। এত বড়, বড় তুমি প্ল্যাটফর্মে এত বড়, বড় তুমি স্টেজে পারফর্ম করেছো। কিন্তু তবুও এটা তো সামথিং ভেরি আনএক্সপেক্টেড। মজার এটা। হুম, ঠিক আছে, ঠিক আছে? প্রস্তুত। হুম, হ্যাঁ, ওকে। শুরু করি? হুম। চা না কফি? চা। দিল্লি না কলকাতা? দিল্লি। গুরুর প্রশংসা নাকি অডিয়েন্সের স্ট্যান্ডিং ওভেশন? গুরুর প্রশংসা। একটা শব্দে নিজেকে কি বলবে? ইমোশনাল। প্র্যাকটিস কখন করতে ভালো লাগে, সকালে না সন্ধ্যাবেলা? সন্ধে। চিংড়ি না ইলিশ? চিংড়ি। খুব ভালোবাসি। খুব ভালোবাসো। মন ভালো রাখার জন্য তুমি কি করো? আহ, নিজের সঙ্গে কথা বলা। ডান্সার না হলে তুমি কি হতে? টিচার হতাম, মানে পড়ার, পড়ানোর। পড়ানোর। কত্থকটা তোমার কাছে প্যাশন না প্রেয়ার? প্যাশন। মন চায় আড্ডায় এসে আজ তোমার মন কি চাইছে?
আরো গল্প করতে ইচ্ছে করছে, আরো আড্ডা। খুব ভালো লাগলো। মানে একদম চায়ের কাপে বন্ধুর আড্ডার মতো হ্যাঁ, হলো। খুব ভালো সত্যি লাগলো। আমি এইরকম একটা গুডি মানুষের সামনে বসে আছি। আমার মনেই হচ্ছে না। মনে হচ্ছে একদম আমি একদম অনেকদিন ধরে তোমাকে জানি। এখানে একটু তোমার সঙ্গে কারেক্ট এইভাবে করি, কথা আমি বলছি। অত গুণী নই, খুবই সাধারণ, খুব সাধারণ। তো ওইটা গুণী বললে আমার একটুখানি মানে লাগছে, খুব আচ্ছা, একটু, আচ্ছা। হ্যাঁ, কিন্তু গুণী তোমার টুনি এতগুলো কিছু না। অ্যাচিভমেন্ট আমি গুনি না বলে কি করে না, আমি ওটা অন্য কিছু একটা বলতে পারি? ভগবান মানে দিয়ে দিয়েছেন, ব্যাস। হ্যাঁ, খুব ভালো লাগছে কথা বলে তোমার সাথে। এইজন্য তো আমি একদম তুমিতে চলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, মনে খুব হচ্ছে একদম ভালো ভীষণ লাগছে। একটা আন্তরিক একটা আড্ডা হচ্ছে, হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ, একটা রাইট। লাগছে। আমারও তাই লাগছে, একদম খুব মানে নিজের মতন হ্যাঁ, একটা। আজ তোমার বাড়িতে এসেও ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। তোমার অ্যাওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি। সব মিলিয়ে তোমার কাজ, তোমার এই যে নাচ নিয়ে তোমার প্যাশন, তোমার সাধনা, সেটা আরো এগিয়ে চলুক। এই শুভকামনা আর শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও আমাদের মন চায় আড্ডায় আসার জন্য আর তোমার জার্নি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো থেকো। তুমিও থেকো। কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? পল্লবীদের জার্নি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এইরকমই আরো নতুন নতুন গল্প নিয়ে আমরা হাজির হয়ে যাব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন মন চায় আড্ডা। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের মন চায় আড্ডায়, আবার অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।